নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে, এবং যদিও আমি পার্সোনাল অনেককে উত্তর দিয়েছি, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটা হয়তো আপনাদের প্রত্যেকের মাথাতেই থাকবে। তো সেই জন্যই এই বিষয়ে আমি একটু বলতে এলাম, যাতে আপনাদের প্রত্যেকেরই হেল্প হয়। সেটা হচ্ছে, প্রশ্নটি হচ্ছে যে ইউজিসি নেটের যে পরীক্ষা সেটা তো আমাদের হয়ে গেল, তাহলে ইউজিসি নেটের এক্সাম তো হয়ে গেল, এখন কি করণীয়, মানে এখন আমরা কি করব, এটা একটা প্রশ্ন। আরেকটা যেটা খুব সেই প্রশ্নটার খুব আছে, সেটা হচ্ছে যে সিলেবাস একটা পরিবর্তন হওয়া নিয়ে কথা চলছিল অনেকদিন ধরেই, এখনো অবধি এনটিএ সিলেবাস পরিবর্তন হয়নি। তাহলে যে আমরা যে পড়াটা শুরু করব সেটা কি আমরা কি বেসিসে করব? আমরা তো বুঝতেই পারছি না সিলেবাস আদৌ এটাই থাকবে নাকি থাকবে না। তাহলে এই নিয়ে আপনাদের অনেকের কনফিউশন রয়েছে, অনেকে ভাবছেন যে কতদিন পর রেজাল্ট আসবে ঠিক নেই, তাহলে কি রেজাল্ট আসার পর পড়তে বসবো, এইরকম নানান ধরনের কনফিউশন আপনাদের মধ্যে রয়েছে। এবং এরকম প্রশ্ন আমি প্রচুর পরিমাণে প্রচুর মেসেজ পেয়েছি। আমার মনে হলো যে এটা এমন একটা বিষয়, এই সময় আপনাদের এটা মনে আসাটা খুবই স্বাভাবিক। তাই সেই হিসাবে যতটা আমার অভিজ্ঞতায় আমি যতদূর বুঝি, সেই হিসাবে আমার মনে হলো আমার কিছু বলা উচিত। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউজিসি নেট পরীক্ষাটা হয়ে গেল, তাহলে এখন কি করব। প্রথমে আমি বলি যে আপনাদের মধ্যে আমি যতদূর বলতে পারবো সেটা হচ্ছে, ধরুন দুরকম কোয়ালিটি স্টুডেন্ট রয়েছে বা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। কিরকম? একদল হয়তো যারা অলরেডি নেট পাস করে বসে আছেন, জিআরএফ এর চেষ্টা করেছেন, এরকম রয়েছেন, বা হয়তো রয়েছেন যে নেটটার জন্য চেষ্টা করছেন, বা অনেকে হচ্ছে যে অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছেন, নেটের চেষ্টা করছেন, এরকম স্টুডেন্ট রয়েছে। আবার অনেকে রয়েছেন যারা কিছুই পাননি, মানে নেটও পাস করেননি, অ্যাডমিশন টু পিএইচডিও পাননি, জিআরএফও পাননি, কোনোটাই পাননি, তিনটে। এরকম দু ধরনের আমি ক্যাটাগরি ধরছি। এইবার প্রথমত আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের লক্ষ্যটা কি। যদি আপনাদের যারা যারা পিএইচডি পেয়েছেন, মানে পিএইচডি অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছেন, সেটা কতটা জরুরি, বা পিএইচডি ওভাবে পেলে, মানে ওই তকমাটা পেলে আদৌ কি আলটিমেটলি পিএইচডি করতে পারা যায়, তো সেই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করেছি, পুরো ডিটেলে আলোচনা করেছি, ওটা আপনারা দেখে নেবেন। এখন আমি এখানে এই নিয়ে কথা বলছি না, আমি শুধু বলবো এই যে দুটো ভাগ, অর্থাৎ একটা দল হচ্ছে যারা অলরেডি কিছু না কিছু পেয়েছেন এবং আবার পরীক্ষা দিচ্ছেন আরো কিছু পাওয়ার জন্য, আরেকটা দল হচ্ছে কিছুই নেই তাদের কাছে। ঠিক আছে, এবার দুজনের প্রায়োরিটি ডিফারেন্ট। যাদের কিছু নেই তারা একদম ইউজিসি নেটের জন্য তারা চেষ্টা করছেন যে কিছু একটা পেতে, বা টার্গেট করছেন নেট বা জিআরএফ। কিন্তু যাদের কাছে কিছু একটা রয়েছে তাদের টার্গেটটা বেসিক্যালি কি, তারা কি যারা নেট পাস করেছেন তারা কি জিআরএফ টার্গেট করছেন? অবভিয়াসলি জিআরএফ টার্গেট করবেন। আর যারা পিএইচডি করছেন তারাও কি বলে নেট বা জিআরএফ এর জন্য লড়বেন। তাহলে দুটোর বিষয়টা আলাদা, একজনের কাছে কিছুই নেই আর একজনের কাছে কিছু আছে। এইবার কেন আমি এই বিষয়টা বললাম সেটা একটু বলি। দুই ক্ষেত্রে কি হয়, অনেক সময় পড়ার ক্ষেত্রে না অনেকটা ঢিলেমি কাজ করে কাদের, এই যারা প্রথম ক্যাটাগরি, যারা মনে করেন যে নেট হয়ে গেছে বা অ্যাডমিশন টু পিএইচডি পেয়ে গেছে, তাদের মধ্যে একটু ঢিলেমি কাজ করে। ঠিক আছে, আর জিআরএফ পেয়ে গেলে তো নিশ্চয়ই আর এই নিয়ে আপনারা পড়বেন না, সুতরাং তাদের কথা আমার কিছু বলার নেই। আর আরেক হচ্ছে যারা একদমই হয়তো কিছুই পাননি, তাদের ক্ষেত্রে একটা স্ট্রেস কাজ করে যে একটা কিছু পাইনি, বহুদিন ধরে পরীক্ষা দিচ্ছি, কি করব, এই ব্যাপারটা। তাহলে এইবার এই যে দুটো ক্যাটাগরি, আপনাদের কি করণীয় আমি প্রত্যেককেই বলছি। সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরি যারা রয়েছেন, যারা কিছু না কিছু পেয়েছেন, আমি এটুকু মানি, যদি আপনারা নেটটা পাস করে থাকেন বা অ্যাডমিশন টু পিএইচডি পাস করে থাকেন, ওই কাট অফে যেতে পারেন। সুতরাং আপনার যথেষ্ট পরিমাণে নেটটা পড়া হয়েছে। ঠিক আছে, নেটটা পড়া হয়েছে, মোটামুটি পড়া রয়েছে, মোটামুটি হয়তো আপনারা স্টাডি ম্যাট তৈরি করেছেন বা কোনো কোচিং সেন্টার থেকে পেয়েছেন, যাই হোক না কেন আপনারা সেটা নিয়ে করতে পারছেন। আবার অন্যদিকে যারা কিছুই পাননি, আমি এটা বলবো না যে তাদের তৈরি নেই। অনেকে আছে যাদের হয়তো স্টাডি ম্যাট রেডি, বহু বছর ধরে পড়াশোনা করছে,
করার ফলেও তারা নেটটা পাচ্ছে না, এরকম স্টুডেন্টও প্রচুর পরিমাণে রয়েছে। আবার অনেকে রয়েছেন যে যারা জাস্ট স্টার্ট করেছে নেটটা পড়া। এই যে দুটো ক্যাটাগরি, দুটো ক্ষেত্রেই কেন বললাম আমি মেন্টালিটির পার্থক্য হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদেরকে যেটা ভাবতে হবে যে আপনাদের প্রথম প্রায়োরিটি কি। যাদের পিএইচডি করতে চাইছেন যারা, তাহলে আমি বলবো চেষ্টা করুন নেট বা জিআরএফ যদি হয় বা সেট পাশ করে নিয়ে এই যে পিএইচডি বিষয়, কি বিষয় আপনি পিএইচডি করতে চাইছেন সেই বিষয়টাকে আগে বাছুন এবং সেই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করুন। এবং তার পাশাপাশি হচ্ছে সেই সমস্ত বই, ধরুন কোনো লেখক যাকে নিয়ে আপনি কাজ করবেন ভেবেছেন, তার সমসাময়িক যে সমস্ত লেখকরা রয়েছেন, কবিরা রয়েছেন, যেই রয়েছেন সেগুলো নিয়ে একটু পড়ুন, তাদের লেখালেখি পড়ুন, যাকে নিয়ে কাজ করবেন পড়ুন। শোধগঙ্গোত্রী ওয়েবসাইট ঘাটুন, যার কথা ভেবেছেন তাকে নিয়ে কি কি কাজ হয়ে গেছে অলরেডি এবং সেই যে কাজটা হয়েছে সেখানে কি কি লিখেছে তারা, তার সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করুন। যাদের টার্গেট হচ্ছে যে আমরা পিএইচডি করব, অর্থাৎ যারা হয়তো এরকমও হতে পারে অনেকে জেআরএফ পেয়ে গেছেন পিএইচডি পাননি, তারা সেটা করুন। বা অনেকে নেট পাস করেছেন, তারা মনে করছেন যে আমাদের পিএইচডি দরকার। পিএইচডির ক্ষেত্রে দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে কেউ প্যাশনেটলি পিএইচডি করতে চায় যে হ্যাঁ আমি পিএইচডি, আমি গবেষণা করতে আমার ভীষণ ইচ্ছুক, আমি করব। আবার অনেকে রয়েছেন যারা মনে করেন যে পিএইচডিটা করব কারণ তার থেকে যে টাকাটা আমি পাবো, অর্থাৎ জেআরএফ এর যে ফেলোশিপ বলতে পারি বা নেট পাসের যে একটা ফেলোশিপ বলতে পারি, সেটা আমার খুব প্রয়োজন, কারণ আমি বেকার, আমার পড়াশুনো কন্টিনিউ করতে গেলে পিএইচডির টাকাটা আমার প্রয়োজন। তাহলে এই রকম দুটো ভাগ রয়েছেন। তাহলে এই দুটো দিকে যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে এভাবে ভাবতে হবে। আরেকটা ভাবনা হচ্ছে, অনেকে ভাবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। পিএইচডিটা আমার লক্ষ্য নয়, পিএইচডিটা হচ্ছে সাইড বাই সাইড, অর্থাৎ কি এখানে আমি পিএইচডি একটা কোনোভাবে করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার। তাহলে সেটাও যদি আপনারা করতে চান, অবশ্যই নিশ্চয়ই শেষ পর্যন্ত তারা ওটাই ভাবছেন আপনারা, তাহলে সেই নিয়ে ইন্টারভিউতে কি হয়, কারা ইন্টারভিউ দিয়েছেন, এরকম ধরনের কিছু ইন্টারভিউ দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বা আপনার যে বাংলা সাহিত্যের যে স্পেশাল পেপার ছিল সেটাকে নিয়ে একটু পড়াশুনো করুন। এবং তার পাশাপাশি এই ধরনের যে পরীক্ষাগুলো, মানে শুধুমাত্র নেট পাস করে আপনি হয়তো বুঝতে পারবেন, এবং শুধু কলেজ সার্ভিস কমিশনে নিশ্চয়ই আপনার লক্ষ্য নয়, এছাড়াও আরও যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে নোটিফিকেশন বেরোয় যে এখানে ভ্যাকেন্সি রয়েছে, এই রয়েছে, সেই ধরনের পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করুন, সেই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিন, ঠিক আছে? এটা আপনারা করতে পারেন। এটা আমি তাদেরকে বললাম যাদের কাছে অন্তত কিছু রয়েছে, নেট রয়েছে বা পিএইচডি, অ্যাডমিশন টু পিএইচডি রয়েছে বা জেআরএফ রয়েছে। হয় তাদের দুটো লক্ষ্য হবে, হয় তাদের পিএইচডি নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে কোনো একটাকে এভাবে আপনারা শুরু করুন। সাইড বাই সাইড ধরুন আপনি যদি পিএসসির এক্সাম আসছে সেটা যদি দেন, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার যেটা হচ্ছে, তার জন্য অবশ্য বিএড প্রয়োজন। যদি আপনার বিএডও করা থাকে তাহলে এই ফেসিলিটিটা হয়ে যায়। বিভিন্ন বিএড কলেজ রয়েছে, যদি আপনার বিএড এর পর এমএড করা থাকে তাহলে আপনি সেই কলেজগুলোতে ট্রাই করতে পারেন। এরকম কেরিয়ার অপশন কিন্তু প্রচুর, একটুখানি যদি খুঁজে বার করেন বা বিভিন্ন নোটিফিকেশন দেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এটা আমি প্রথম সেক্টরের কথা বলছি, যারা অলরেডি কিছু না কিছু পেয়েছেন তারা এটা করতে পারেন, এদিকে ভাবতে পারেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে যারা কিছুই পাননি, তাদের এখন একমাত্র এটাই লক্ষ্য হবে, যেভাবে হোক নেটটা পাস করতে হবে বা সেটটা পাস করতে হবে বা জেআরএফ পেতে হবে, কিছু একটা করতে হবে। অ্যাডমিশন টু পিএইচডি সেরকম ভ্যালু খুব একটা আছে বলে আমার মনে হয়নি ব্যক্তিগতভাবে। সুতরাং নেট হোক, সেট হোক, জেআরএফ হোক, কিছু একটা করতে হবে, ঠিক আছে? যারা এটা ভাবছেন যে করতেই হবে, তাহলে তাদেরকে আমি বলবো পরীক্ষা শেষ হয়ে গেছে, দুটো দিন অবশ্যই রেস্ট নিতে পারেন, ঘুরতে পারেন, কিন্তু তারপর কিন্তু পড়াশোনাটা শুরু করে দিন, এটা বলবো। এই হচ্ছে দুটো সেক্টর ভাগ করে দুজনকে আমি বলে দিলাম, কারণ আমাকে যারা যারা প্রশ্ন করেছেন অনেকেই আছে যারা অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছেন, আবার অনেকেই আছেন বহু বছর ধরে চেষ্টা করছেন, নেটও পাননি। তো সেই বেসিসে আমি কিন্তু কথাটা বলছি। আরেকটা যে এখন কি করণীয় আমি উত্তর বলে দিলাম, এটা আপনারা করতে পারেন
এবার আমি আমার চিন্তা ভাবনা থেকে বললাম, এবং আপনাদের নিজস্ব ব্যক্তিগত ভাবনা, আপনারা সেটা শুনবেন কি শুনবেন না, বা কতটা গুরুত্ব মনে হচ্ছে কি হচ্ছে না। নেক্সট আমি চলে আসি সিলেবাস চেঞ্জের প্রসঙ্গে। এটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করছেন, এবং এই প্রশ্নটা সত্যিই গুরুত্ব কেন হচ্ছে, কারণ 1 বছর প্রায় 1.5 বছর ধরে আমরা শুনছি সিলেবাস বদলাবে বদলাবে, কিন্তু এখনো হয়নি। তাহলে কি করব? তাহলে আমি বলবো যারা অলরেডি বই কিনে নিয়েছেন, পড়তে শুরু করে দিয়েছেন বা যাই করছেন, অন্তত ইউনিট 1 অর্থাৎ যেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ, ইউনিট 2 মধ্যযুগ, এবং ইউনিট 9-10 মানে ছন্দ অলঙ্কারের ইউনিটটা, প্লাস কাব্যতত্ত্ব, কাব্যালঙ্কার, কি বলে কাব্যতত্ত্ব, অলঙ্কার বা তারপরে হচ্ছে উজ্জ্বল নীলমণি, এই যে পোর্শনগুলো, এইগুলোকে শুরু করে দিন যারা নতুন নেট পড়ছেন। এবং এগুলোকে পড়তে পড়তেই দেখবেন এই 4টে ইউনিট পড়তে আপনার অনেক দিন চলে যাবে, কারণ এই 4টে ইউনিট এমন একটা ইউনিট, খুব ধরে ধরে খুঁটিয়ে যদি না পড়তে পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন করে আসাটা সম্ভব নয়। যেমন উজ্জ্বল নীলমণি থেকে যদি উজ্জ্বল নীলমণির বিষয়টাই না বোঝেন, পসিবল না। কাব্যতত্ত্বও তাই। তাহলে কোনো বিষয় বুঝতে গেলে আমি একবার রিডিং পড়ে কাটিয়ে চলে গেলে কিন্তু হবে না, সেটাকে আমাকে বারবার পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন পড়ে মানে বুঝতে হবে। তার পাশাপাশি আমাদের যেরকম প্রশ্ন আসছে, পরপর লাইন সাজিয়ে লেখো, তারপরে পরিচ্ছেদগুলোকে মনে রাখো, মুখস্থ করো, পরিচ্ছেদের সঙ্গে লাইন মিলিয়ে রেখো, এটা করতে গেলে কিন্তু আমাদের খুব খুব মন দিয়ে যে জায়গাগুলোকে পড়তে হবে। তাহলে আপনারা সেটা শুরু করুন, অর্থাৎ ইউনিট 1, 2 এবং 9-10 পড়তে থাকুন। যদি এই কনফিউশন থাকে যে সিলেবাসটা কি হবে, কারণ দুম করে তো আমরা কিছু বলতে পারবো না, কারণ সিলেবাস কি হবে এটা পুরোপুরি ইউজিসি জানে বা এনটিএ জানে। এখন তারা কি করতে চলেছে, তারা বলেছিল যে এনইপি 2020 অনুযায়ী সিলেবাসটাকে একটুখানি মডিফাই করবে বা একটু আপডেট করবে। আপডেট করা আর সিলেবাস পরিবর্তন করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কেন বলছি? পরিবর্তন মানে হুবহু পাল্টে গেল, একেবারেই চেঞ্জ হয়ে গেল, কিছুই আমি পাচ্ছি না, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। এটা আগের বারও কিন্তু হয়নি। যেটা হবে সেটা হচ্ছে কিছু মডিফাই করবে, কিছু আপডেট করবে। তার ফলে যেগুলো বদলাতে পারে, যেমন ধরুন কিছু গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, এগুলো কিছু পাল্টে অন্য কিছু আসতে পারে, কিন্তু হুবহু চেঞ্জ হয়ে যাবে না, এটুকু বলতে পারি। আর হচ্ছে ইউনিট 1 যেটা গ্রামারের পার্ট, এটা বেসিক বাংলা সাহিত্য, এটা পরিবর্তন হওয়ার নেই। যেমন মধ্যযুগ বেসিক বাংলা সাহিত্য, ছন্দ অলঙ্কার জানতেই হবে। এই 4টে ইউনিট যেটা আমি বললাম 1, 2 এবং হচ্ছে 9-10, আমি আগেও বলেছি এটা বারবার করে, তবু যখন আপনারা প্রশ্ন করছেন আমি তাই বলছি, এই 4টে ইউনিট প্রথমে পড়ে ফেলুন, ঠিক আছে? প্রথমে পড়ে ফেলুন, এবং তারপরে আমি বলি পেপার 1। পেপার 1 কিন্তু তেমন কিছু পরিবর্তন হওয়ার নেই। বিশেষ করে আইসিটি বলি, টিচিং বলি, সিবিসিএস চয়েস বেস ক্রেডিট সিস্টেম, তারপর হচ্ছে আইসিটির যে ম্যালওয়্যারের টপিক, কেন বলছি দেখুন, এই টপিকগুলো মানে বর্তমান সময়ের সঙ্গে না অনেকটাই প্রাসঙ্গিক, মানে পুরোটাই প্রাসঙ্গিক। কারণ এখন আমাদের ধীরে ধীরে যে যুগটা আসছে, ইন্টারনেটের যুগ, আমরা এখন একটা স্মার্ট দুনিয়াতে বাস করছি, আমরা কোথাও একটা জেনজি দুনিয়াতে বাস করছি, তাই না? বলে না কি জেনজি নাকি বলে, ওই দুনিয়াতে বাস করছি আমরা। সুতরাং এই ক্ষেত্রে যেগুলো চলছে, যেমন সোশ্যাল মিডিয়া, মাস মিডিয়া, এগুলো দিন দিন বাড়বে না, এগুলো দিন দিন বাড়বে, কম্পোনেন্ট বাড়বে ছাড়া কমবে না। সুতরাং এই টপিক, এই বেসিক এই টপিকগুলো কিন্তু পরিবর্তন হওয়ার নেই। তাহলে আপনি একটা কাজ করুন, পেপার 1টা পড়তে থাকুন, খুব ভালো করে পেপার 1টা পড়ুন, এবং যদি কনফিউশন থাকে তাহলে পেপার 2 এর 1, 2, 9, 10 ইউনিট পড়ুন। এটা পড়তেই দেখবেন আপনার বেশ অনেকটা দিন চলে যাবে। ততদিনে আপনার রেজাল্ট বেরিয়ে যাবে, ততদিনে অ্যান্সার কি দিয়ে দেবে, ততদিনে আপনি জেনে যাবেন আদৌ পরের 6 মাসের জন্য সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। এটা একটা কথা। এইবার আপনারা বলতে পারেন যে ওই করতে করতেই যদি দিন চলে যায় তাহলে তো রেজাল্টের পরে আর কতদিনই বা সময় পাবো, তখন বাকিগুলো কি করে করব? ট্রু। এবার রেজাল্টটা আসুক, তারপরে যদি আপনারা ওয়েট করতে থাকুন। আর আমি বলবো যাদের অলরেডি পড়া হয়ে গেছে তাদের ওই না ভেবে অন্তত যে ইউনিটগুলো বললাম সেগুলোকে খুব ভালো করে পড়ুন, এবং তারপর এই উপন্যাস বলুন, নাটক বলুন, কবিতা বলুন, এগুলো পড়তে থাকুন। কারণ যতক্ষণ না ওরা কিছু দিচ্ছে নোটিফিকেশন,
অন্তত রেজাল্ট বেরোবে, তারপরে নোটিফিকেশন দেবে, কি করবে, পরবর্তী এই যে আসছে পরবর্তী যে নেট সেখানে আদৌ বদলাবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এখনো কোনো তার নোটিফিকেশন বা কিছু নেই, কোনো খবর নেই। তাই জন্য বলছি প্যানিক না করে অন্তত এগুলো পড়তে শুরু করুন। করতে করতেই দেখবেন অ্যান্সার কি দিয়ে দিয়েছে, অ্যান্সার কির পরেই দেখবেন আমাদের আর ইয়ে দিয়ে দেবে, মানে কি বলে, অ্যান্সার কিটা দেবে, তারপরে রেজাল্টটা দিয়ে দেবে। সুতরাং রেজাল্ট দিয়ে দেবে, তারপরে আর এবার যদি এদের সিলেবাস বদলাতে হয় তাহলে অন্তত আমাদের হাতে 3 মাস তো দিতেই হবে। যদি 3 মাস না দেয় তাহলে কি করে আপনি নতুন সিলেবাসকে মানে হজম করে বা পড়ে নিয়ে পরীক্ষাটা দেবেন? এটা তো এনটিও জানে। সুতরাং এটা কিন্তু তারা করবে না। তার মানে 3 মাস মানে আপনি বুঝে নিন এখন আপনার কাছে যে সময়টা রয়েছে তার মধ্যে আপনি এগুলো পড়তে থাকুন, পেপার 1 পড়তে থাকুন এবং এইভাবে পড়তে থাকুন। আর আরেকটা বলবো হচ্ছে, বিশেষ করে আমি যে ক্লাসগুলো করিয়েছি যে কোন দিন কি কি টপিকের পেপার 1 এসেছে কারেন্ট, সেই টপিকগুলোকে একটু খাতায় লিখে নিন। ক্লাসগুলো অনেক বড় নয়, বোধহয় 10 মিনিটের 5 মিনিটের হার্ডলি ক্লাস, একটু শুনে খাতায় লিখে নিতেই পারেন। লিখে নিয়ে ওই টপিকগুলোকে পড়ার চেষ্টা করুন। আমি চেষ্টা করব ওই টপিক দিয়ে ক্লাস নিয়ে আসতে, ছোট্ট ছোট্ট পেপার 1-এর ক্লাস ওই টপিক ওরিয়েন্টেড। এবং একমাত্র আমিই তো এতগুলো শেষ করাতে পারবো না, আপনাদেরকে নিজেদেরকে পড়তে হবে। সুতরাং পেপার 1-এর কোনো ভালো বই থাকলে সেখান থেকে আপনারা ওই টপিকগুলো দেখুন বা গুগল সার্চ করুন। এখন অনেক কিছু জায়গা রয়েছে ইনফরমেশন পাওয়ার। তাহলে এইভাবে আপনারা পড়তে শুরু করুন এবং ট্রেন্ডিং চ্যাপ্টারগুলো দেখুন যে ইউনিট মানে বাংলা, যেটা বাংলা ইউনিটের কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসছে, কোন ইউনিটগুলো থেকে বেশি আসছে, কিভাবে প্রশ্ন আসছে, এভাবে প্রিভিয়াস ইয়ারটা সলভ করতে থাকুন। এইভাবে আপনারা এগোতে থাকুন, তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তাহলেই হয়ে গেল। তাহলে সিলেবাস নিয়ে যারা আমাকে প্রশ্ন করছিলেন, আশা করি আমি উত্তরটা দিয়ে দিতে পেরেছি, বুঝতে পেরেছেন আপনারা। এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেব। ক্লাসটা মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ অনেকেরই এই প্রশ্ন রয়েছে, তাদের উপকার হবে। এবং ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ক্লাস, যাই ক্লাস করাই না কেন, আমি আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি চেষ্টা করছি বাংলা হোক এবং পেপার 1 হোক, যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে নেটের, সেগুলো থেকে যতটা ক্লাস করানো যায় আপনাদের পরবর্তী নেটের আগে। আর আপনাদের কি কি ক্লাস প্রয়োজন, কি বিষয়, অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার সম্ভব হয় অবশ্যই আমি সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি কনফিউশন দূর করতে পেরেছি। দুটো ভাগ করে এই জন্য বলে দিলাম যে যারা নেট পাস করে গেছেন এবং যারা একদম করেননি, দুজনেই কি ধরনের চিন্তা ভাবনা করবেন আপনাদের ভাবনা অনুযায়ী। আর দ্বিতীয় হচ্ছে সিলেবাসের গল্পটাও বলে দিলাম যে এই অবস্থা। সুতরাং এই বেসিসে এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন। এবং আমি বলবো যারা নেট দিয়েছেন, নেট পাস করেছেন, যদি আপনারা জেআরএফ পেতে চান তাহলে অবশ্যই আপনারা এইভাবে পড়াশোনাটা শুরু করুন। আপনাদের কাছে যে নোট রয়েছে সেগুলোকে খুব খুব ভালো করে রিভিশন দিয়ে যান, বারবার করে রিভিশন দিন এবং প্রত্যেকটা টেক্সট পারলে আরেকবার করে খুঁটিয়ে পড়ুন। সবাইকেই আমি এই সেম কথাটা বলবো, এভাবে পড়তে থাকুন। তারপরে যে কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই আমি আছি আপনাদের সাথে, জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।